আচ্ছা, আজকের তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে? তো প্রথমে বলি যে এই আনসার্টেনটি ব্যাপারটা আসছে কিসের কারণে। ধরো একটা পার্টিকেলের, আমি যদি প্রিন্সিপালটা একটু জাস্ট বলি তাহলে এরকমই যে তুমি কোনো একটা মুহূর্তে একটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম নির্ভুলভাবে পরিমাপ করতে পারো না। এইটা হচ্ছে প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপালটা আসছে কিসের কারণে? না, প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি আসছে ডিউ টু দ্য ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে? মানে এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এই নেচারটার কারণেই কিন্তু হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা চলে আসে। তার মানে আম, একদম হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালের কারণটাই হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। ঠিক আছে? তো যেটা বলে যে এভরি মুভিং পার্টিকেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ ওয়েভ লাইক ক্যারেক্টার। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কীভাবে এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটাই অ্যাকচুয়ালি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা নিয়ে আসছে, বা এই প্রিন্সিপালটার জন্য দায়ী, সেটা একটু ব্যাখ্যা করা যায়। আমরা আগের লেকচারে বলেছি যে একটা মুভিং পার্টিকেলের সঙ্গে কিন্তু সবসময় একটা ওয়েভ জড়িত। ঠিক আছে? ধরো এই যে এইটা দেখো, এটা একটা ওয়েভ। ঠিক আছে? সো তুমি একটু যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যে এই ওয়েভটা এই জায়গা থেকে গ্র্যাজুয়ালি অ্যাকচুয়ালি এই জায়গায় মুভ করছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি পার্টিকেলটা এই জায়গা থেকে এই জায়গায় মুভ করছে বলে ওর সঙ্গে যে ওয়েভটা যুক্ত, সেই ওয়েভটাও কিন্তু ঠিক এই দিক থেকে এই দিকে মুভ করছে। এটা এখানে একটু ম্যাটার ওয়েভ এবং ইলেকট্রোম্যাগনেটিক বা আদার যে ওয়েভ, তাদের মধ্যে একটু ডিফারেন্স আছে। ধরো লাইট ওয়েভ, তুমি দেখো লাইট ওয়েভ কিন্তু সোর্স থেকে তুমি টর্চ টিপলে, সো সেখান থেকে লাইট বেরিয়ে গেল, সো সোর্স থেকে কিন্তু লাইট ওয়েভটা বেরিয়ে যায়। কিন্তু ম্যাটার ওয়েভ কখনোই তার সোর্স থেকে ডিটাচ হয়ে যায় না। ঠিক আছে? মানে কি না, ম্যাটার ওয়েভটা কিন্তু সব সময় তার সোর্সের থেকে, মানে এখানে সোর্সটাকে, এখানে সোর্সটা হচ্ছে অবজেক্ট ম্যাটার, সেটার সঙ্গে জড়িয়ে থাকে। সো এই দেখো, পার্টিকেলটা যদি এই দিক থেকে এই দিকে মুভ করে, তাহলে ওয়েভটাও কিন্তু তারই সঙ্গে সঙ্গে মুভ করবে। এবার কোশ্চেন হচ্ছে যে যদি আমি পার্টিকেলটার ওয়েভ ক্যারেক্টারটা এরকমই দেখতে পাই, এইটা ওয়েভটা তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভ, সেই ওয়েভটাকে যদি আমি এরকমই দেখতে পাই, তাহলে পার্টিকেলটা কোথায় অবস্থিত সেটা কি করে বলবো? না, যেটা বলা হয় যে যেখানে ওয়েভের অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মানে এই যে হাইটটা, এই যে হাইট, পিক হাইট, এই যে এই হাইটটা। ঠিক আছে? তো যেটা বলা হয় যে যেখানে অ্যামপ্লিটিউডটা বেশি, মানে তুমি এখানে বলতে পারো না যে পার্টিকেলটা অ্যাকচুয়ালি এই ওয়েভ প্যাকেটের মাঝখানে অবস্থিত। সো যেটা বলা হয় যে যেইখানে এই অ্যামপ্লিটিউডটা বেশি, সেখানে কিন্তু পার্টিকেলের পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। ঠিক আছে? তার মানে তুমি কখনোই বলতে পারো না যে এই জায়গাটাতে, এই যে ধরো এই পজিশানটাতে তোমার পার্টিকেলটাকে কখনোই পাওয়া যাবে না। কখন এটা বলা যাবে যে এই পজিশনটা, ধরো এই যে এইখানে আমি যদি বলি এই মুহূর্তে এইখানে পার্টিকেলের পাওয়ার প্রবাবিলিটি কত, না এই মুহূর্তে এইখানে পাওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে জিরো। তার কারণ এখানে যে ওয়েভ, তার অ্যামপ্লিটিউডটা হচ্ছে জিরো। কিন্তু ধরো যদি বলি যে এই মুহূর্তে এই জায়গায় কত, না এই জায়গায় কিন্তু একটা সার্টেন ভ্যালু আছে। ঠিক আছে? তার মানে আমরা যদি ডি ব্রগলি হাইপোথিসিসটাকে একটু বিবেচনা করি, তাহলে দেখতে পাবো যে পার্টিকেলের পজিশনটা কিন্তু, মানে আমি যদি ম্যাটার ওয়েভটা যদি আমার এইরকমই হয়, তাহলে পার্টিকেলের পজিশনটা কিন্তু একদম প্রিসাইজলি কোন জায়গায় সেটা আমি বলতে পারছি না। আমি ম্যাক্সিমাম কোন জায়গায় পাওয়া যেতে পারে সেটা বলতে পারি, বাট সেটা কিন্তু একটা সেটা সেটা কখনোই বলে না যে আমি অ্যাকুরেটলি পজিশনটাকে বলে দিতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এখানে আরেকটা কথা যে তুমি যেমন কোনো একটা পজিশনে পার্টিকেলটার যে একদম পাওয়া যাবে না সেটা যেমন বলছো, তেমন এই ওয়েভ প্যাকেট থেকে এটা বলতে পারবে যে পার্টিকেলটা সবসময় এই জায়গা থেকে এই জায়গার মধ্যে অবস্থিত।
ঠিক আছে। সো এই জায়গার মধ্যে, কারণ এই দিকটাতে জিরো, এই দিকটাতে জিরো, তার মানে পার্টিকেলটা সব সময় এইটুকু জায়গার মধ্যে অবস্থিত। তার মানে ওর আনসার্টেনটি হবে এই যে উইথটা, সো এই জায়গা থেকে এই জায়গা এক্সের ভ্যালু যেটা, সেটাই হচ্ছে ওর পজিশনের আনসার্টেনটি। আচ্ছা, এবারে ভাবা যাক যে কোনো পার্টিকেলের সঙ্গে যে ওয়েভটা যুক্ত, সেই ওয়েভটা হচ্ছে এইরকম, এরকম একটা স্পাইক। ঠিক আছে, এখানে ব্লু রঙের যে গ্রাফটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি নেগলেক্ট করো, সেটা এখানে প্রাসঙ্গিক নয়। তো তুমি জাস্ট এখানে যে ব্ল্যাক কালারের যে পিকটা দেখতে পাচ্ছ সেই পিকটা, ঠিক আছে। সো এই এই গ্রাফটা এবং এই গ্রাফটা তুমি কম্পেয়ার করো। আমি বলছি এইটাও একটা ওয়েভ হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যাটার, এই যে এই স্পাইকটাও একটা ম্যাটার ওয়েভ হুইচ ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ এ ম্যাটার। এবারে আমি যদি বলি যে কোন ক্ষেত্রে তুমি পার্টিকেলের লোকেশনটা বেশি প্রিসাইজলি বলতে পারবে, ঠিক আছে। আমি যেটা বলছিলাম আগে যে এই ক্ষেত্রে পার্টিকেলটা অ্যাকচুয়ালি এইখান থেকে এই জায়গার মধ্যে অবস্থিত, কারণ এই এই জায়গাগুলোতে পিক হাইট জিরো, তার মানে প্রবাবিলিটি জিরো। সো এখান থেকে পিক হাইট জিরো, তার মানে প্রবাবিলিটি জিরো। তার মানে তোমার এইখান থেকে এইখানটার মধ্যে পার্টিকেলের প্রবাবিলিটি, তার মানে পজিশনের আনসার্টেনটি কোথা থেকে কোথায় হতে পারে, পজিশনের আনসার্টেনটি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে এই জায়গার মধ্যে হতে পারে। কিন্তু যখন ওয়েভটা এইরকমই হবে, তখন দেখো আনসার্টেনটি বলতে এইরকম একটা ছোট্ট জায়গা, তার কারণ বাকি রিজিয়নগুলোতে কিন্তু এই যে পিক হাইট বা অ্যাম্পলিটিউডটা কিন্তু জিরো, ঠিক আছে। আচ্ছা, আর এই ধরো এটা একটা সাইন ওয়েভের কথা ভাবো, এরকম কোনো একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা যদি এরকমই হয়, তাহলে এবারে বলো যে তার পজিশনের আনসার্টেনটিটা কত, ঠিক আছে। সো এই যে তিনটে গ্রাফ দেওয়া হয়েছে, এই তিনটে গ্রাফ থেকে এটা পরিষ্কার যে এই জায়গায় পজিশনের আনসার্টেনটি, মানে পজিশনটা যত নিখুঁতভাবে বলতে পারবে তার আনসার্টেনটি তত কম। এই ক্ষেত্রে যতটা নিখুঁতভাবে তুমি পজিশনটা বলতে পারবে, এই ক্ষেত্রে কিন্তু ততটা নিখুঁতভাবে পজিশনটা বলতে পারবে না। তার মানে এইখানে পজিশনের আনসার্টেনটি কম, আর এই জায়গায় পজিশনের আনসার্টেনটি বেশি। এইবারে তুমি এই গ্রাফটার সঙ্গে এইটা কম্পেয়ার করো, ঠিক আছে। সো দেখো এই ক্ষেত্রে কিন্তু সব জায়গায় পার্টিকেলের পাওয়ার প্রবাবিলিটি আছে। এইখানে যেমন দেখো এই গ্রাফটার ক্ষেত্রে কিন্তু এই যে এই রিজনের পরে কিন্তু পার্টিকেলের পাওয়ার প্রবাবিলিটি নেই, যে এই পেছন এখান থেকে এটা থেকে প্রবাবিলিটি নেই, কিন্তু এই গ্রাফটাতে সব জায়গায় পাওয়ার প্রবাবিলিটি আছে। তার মানে এইখানে পার্টিকেলটার পজিশন আমি কিন্তু বেশি নিখুঁতভাবে বলতে পারবো না, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রেই আমার আনসার্টেনটি, পজিশনের আনসার্টেনটি ম্যাক্সিমাম। তার মানে আমার এখানে তিনটে ওয়েভ দেওয়া আছে, তিনটে ম্যাটার ওয়েভ, তিনটে স্পেশাল মানে স্পেসিফিক কাইন্ডের তিনটে ম্যাটার ওয়েভ দেওয়া আছে। তো সেই তিনটে ম্যাটার ওয়েভ থেকে তুমি ওর পজিশনের আনসার্টেনটিটা কত হবে সেটা কীভাবে তুমি যাচাই করবে, ঠিক আছে। বা তার এই তিনটে ওয়েভ থেকে তুমি ওদের পজিশনের আনসার্টেনটি কীরকম, সেটা কীরকম সেটা তুমি সেই ট্রেনটা, সেই যে অর্ডারটা কীরকম হবে এই তিনটে ওয়েভের ক্ষেত্রে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আনসার্টেনটিটা হচ্ছে মিনিমাম, পজিশনের আনসার্টেনটি মিনিমাম, এই ক্ষেত্রে পজিশনের আনসার্টেনটি হচ্ছে ম্যাক্সিমাম, আর এই ক্ষেত্রে পজিশনের আনসার্টেনটি হচ্ছে ইন বিটুইন, ঠিক আছে। তাহলে এরপরে দেখা যাক কী হচ্ছে। সো এই যে এখানে যে একটা ওয়েভ প্যাকেট পেলে, আগের এখানে তুমি এই যে এখানে যে তিনটে আগের খেয়াল করে দেখো যে এইখানে যে তিনটে গ্রাফ দেওয়া আছে, এইটাকে সো এই যে এই ওয়েভটাকে আমরা বলছি ওয়েভ প্যাকেট, এইটাকে আমরা বলছি স্পাইক, আর এইটাকে আমরা সিম্পলি বলছি যে প্লেন ওয়েভ, ঠিক আছে। সো
সো তাহলে যদি পার্টিকেলের করসপন্ডিং ওয়েভটা একদম স্পাইক লাইক হয় তাহলে আনসার্টিনিটিটা মিনিমাম, যদি পকেট লাইক হয় তাহলে আনসার্টিনিটিটা ইন বিটুইন, আর যদি এরকমই প্লেন সাইন ওয়েভের মতো হয় তাহলে আনসার্টিনিটিটা হচ্ছে ম্যাক্সিমাম। এবার দেখা যাক যে এই তিনটে ক্ষেত্রে আমার মোমেন্টামের আনসার্টেনিটিটা কীরকম হবে। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা ওয়েভ প্যাকেট কিভাবে সৃষ্টি হতে পারে। না, তুমি যদি সেভারেল প্লেন ওয়েভকে, এই যে দেখো এগুলো সব প্লেন ওয়েভ, এইগুলো প্লেন ওয়েভ, ঠিক আছে, সুপার ইম্পোজ করো, ঠিক আছে, মানে এখানে সুপার ইম্পোজ মানে ম্যাথমেটিক্যালি ওটা হচ্ছে অ্যালজেব্রিক সাম, ঠিক আছে, মানে প্রত্যেকটা এক্সের ভ্যালুতে এই চারটে ওয়েভের অ্যাম্পলিটিউডের যোগফল নিলে তুমি নতুন যে ওয়েভটা পাবে সেটা বেসিক্যালি ওয়েভ প্যাকেট, ঠিক আছে। তার মানে আমি যখন বলছি যে ম্যাটার ওয়েভটা এইরকম, তার মানে সেই ম্যাটার ওয়েভের ওয়েভ লেন্থটা কত হবে। না, এই ম্যাটার ওয়েভে কিন্তু একটাই ওয়েভ লেন্থ নেই। কেন না, এই ম্যাটার ওয়েভটা যেটা কিনা পকেট লাইক, সেই ম্যাটার ওয়েভটা অ্যাকচুয়ালি চারটে, এখানে এক্সাম্পল চারটে নয় পাঁচটা এরকম ওয়েভের সুপার ইম্পোজের ফলে তৈরি হয়েছে। এবার দেখো এই যে প্লেন ওয়েভ, এর ওয়েভ লেন্থ যা, ঠিক নিচের যে প্লেন ওয়েভ তার ওয়েভ লেন্থ কিন্তু ঠিক সেরকমই নয়। নিচেরটার ওয়েভ লেন্থ একটু বেশি, তার নিচেরটা আরও একটু বেশি, তার নিচেরটা আরও বেশি, তার নিচেরটা আরও বেশি, ঠিক আছে। এবার ওয়েভ লেন্থটা অ্যাকচুয়ালি কি না, ওয়েভ লেন্থ তুমি ভাবতে পারো যে এই দুটো পিকের মধ্যে ডিস্টেন্স, তো এই যে এই পিক এবং এই পিক এদের মধ্যে যে ডিস্টেন্স, তো এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়েভ লেন্থ। তাহলে এখানে এই পিক এবং এই পিক তার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ওয়েভ লেন্থ। তাহলে এই যে আমি ওয়েভ প্যাকেটটা পাচ্ছি তার ওয়েভ লেন্থ কী হবে, না অ্যান্সারটা হচ্ছে যে এই ওয়েভ প্যাকেটটা যতগুলি প্লেন ওয়েভের সুপার ইম্পোজের ফলে তৈরি হয় ঠিক ততগুলি ওয়েভ লেন্থ ওর থাকবে, ঠিক আছে। তাহলে এখানে পাঁচটাই ওয়েভ লেন্থ। তাহলে তুমি যদি ওর মোমেন্টাম মেজার করো তাহলে কটা মোমেন্টাম পাবে না, তুমি দেখো ডি ব্রগলি হাইপোথিসিস যদি কাজে লাগাও তাহলে দেখো তুমি যদি 5বার এক্সপেরিমেন্ট করো তাহলে 5 রকম, মানে কোনো ক্ষেত্রে এই যে ল্যামডাটা অ্যাকচুয়ালি প্রথম যে প্লেন ওয়েভ তার ক্ষেত্রে যা হয় সেটা বসালে যে মোমেন্টামটা হয় সেটা পাবে। কোনো ক্ষেত্রে হয়তো এই যে প্লেন ওয়েভ তার যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থটা বসালে যে মোমেন্টামটা হয় সেই মোমেন্টামটা পাবে, ঠিক আছে। তার মানে কোনো বস্তুর করসপন্ডিং ওয়েভটা যদি এইরকমই হয় তাহলে তার মোমেন্টাম তুমি যদি মেজার করো তাহলে সব সময় কিন্তু একই ভ্যালু পাবে না। সব সময় যদি তুমি একই ভ্যালু পাও তাহলে তুমি বলতে পারো যে মোমেন্টামটা আমি নির্ভুলভাবে পরিমাপ করতে পারছি, কিন্তু যেহেতু আমি সব সময় একই ভ্যালু পাচ্ছি না সেহেতু আমি বলছি যে ওটাকে আমি নির্ভুলভাবে পরিমাপ করতে পারছি না। তার মানে এখানে মোমেন্টামেরও আনসার্টেনটি থাকছে, ঠিক আছে। আচ্ছা, ওইখানে আমি তিনটে আগের স্লাইডটাতে আমি তিনটে ওয়েভ দেখিয়েছিলাম, একটা হচ্ছে এরকম প্যাকেট লাইক, আর একটা হচ্ছে স্পাইক লাইক, ঠিক আছে। এইবারে কথা হচ্ছে যে পকেট লাইক ওয়েভটাকে কনস্ট্রাক্ট করতে গেলে তোমার যদি এরকমই 5টা প্লেন ওয়েভ লাগে তাহলে স্পাইক লাইক ওয়েভ তৈরি করতে তোমার কটা এরকম প্লেন ওয়েভ লাগবে, এইটা কটা এরকম প্লেন ওয়েভ লাগবে। অ্যান্সারটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস আর রিকোয়ার্ড টু ফর্ম এ স্পাইক লাইক ওয়েভ। তাহলে তুমি যদি মোমেন্টাম মেজার করো তাহলে কত রকমের মোমেন্টামের কত রকমের ভ্যালু পাবে না, যেহেতু আমি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ থেকে স্পাইক লাইক ওয়েভটা পাচ্ছি
তাহলে আমার ওয়েভ লেন্থের সংখ্যা হবে ইনফাইনাইট সংখ্যক। তাহলে প্রত্যেকটা ওয়েভ লেন্থের জন্য যদি আমি ডি ব্রগলি হাইপোথিসিসটা বা ডি ব্রগলি রিলেশনটা লাগাই, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ মোমেন্টাম ভ্যালু কিন্তু আমি পাবো। তার মানে দেখো, যেহেতু তুমি ইনফাইনাইট নাম্বার অফ মোমেন্টাম ভ্যালু পাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু মোমেন্টামের আনসার্টেনটি, দেখো যদি কোনো একটা ভ্যালু তুমি সার্টেনলি বের করতে পারো, তাহলে সেটা তুমি যতবার মেজার করবে ঠিক ততবার একই ভ্যালু পাবে। যদি প্রিসাইজলি মেজার করতে না পারো, তাহলে 100 টাইমস মেজার করলে 100 রকমের তুমি ভ্যালু পাবে। এখানে যেহেতু আমি ইনফাইনাইট নাম্বার অফ মোমেন্টামটা পাবো ডিউ টু প্রেজেন্স অফ ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভ লেন্থ ইন দ্য ম্যাটার ওয়েভ হুইচ ইজ রিজেম্বল টু দ্য স্পাইক ওয়েভ। মানে স্পাইক ওয়েভের মতো দেখতে যদি একটা ম্যাটার ওয়েভ তুমি কনসিডার করো, তাহলে তার মোমেন্টাম যদি তুমি মেজার করো, তাহলে তুমি কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু তুমি পাবে। ঠিক আছে, তাহলে এখানে মোমেন্টামের আনসার্টিনটিটা কিন্তু ম্যাক্সিমাম। এবার ধরো থার্ড ওয়েভটা খেয়াল করো, আগের স্লাইডে যে থার্ড ওয়েভটা ছিল এরকমই ওয়েভটা ছিল, এরকম সাইন ওয়েভ। ঠিক আছে, তাহলে এবার দেখো এই ওয়েভটাতে কিন্তু একটাই ওয়েভলেন্থ আছে। দেখ, সো এইটা একটাই ওয়েভলেন্থ, এইটা। ঠিক আছে, কারণ এইটাকে কিন্তু কনস্ট্রাক্ট করতে গেলে ওইরকমই সুপার ইম্পোজিশনের দরকার নেই। এইগুলো আমি এইটাকে কনস্ট্রাক্ট করার জন্য সুপার ইম্পোজিশন আমার দরকার পড়েছিল। আমি স্পাইকটাকে তৈরি করার জন্য আমারও ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভের সুপার ইম্পোজিশনের প্রয়োজন ছিল, কিন্তু এটা তো ইটসেলফ একটা প্লেন ওয়েভ এইটা। তাহলে এটাকে কনস্ট্রাক্ট করার জন্য কোনো আর আমার প্লেন ওয়েভ দরকার নেই। এবার দেখো এই যে ওয়েভ, এর কিন্তু ওয়েভলেন্থ একটাই। তার মানে এই ক্ষেত্রে তুমি যতবার এক্সপেরিমেন্ট করবে মোমেন্টাম মেজার করার জন্য, ততবারই কিন্তু তুমি একটাই ভ্যালু পাবে। তার কারণ এর ওয়েভলেন্থ একটাই। সো ল্যামডার একটা ভ্যালু বসালে তুমি পিরও একটা ভ্যালু বসাবে। তার মানে আমি যে আগের সাইডে তিনটে এই যে এইখানে এই স্লাইডটাতে যে আমি তিনটে ওয়েভ দেখেছি, তাহলে এই তিনটে ওয়েভে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে ওয়েভটা মানে ওয়েভ প্যাকেট, সেই ক্ষেত্রে একটা পজিশনের আনসার্টেনটি আছে। পজিশনের আনসার্টেনটিটা কোথা থেকে কোথায় পর্যন্ত না, এই যে তোমার হ্যাঁ, এই যে পজিশনের আনসার্টেনিটিটা কিন্তু এই জায়গা থেকে এই জায়গার পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে আনসার্টেনিটিটা কিন্তু একটা 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 ফিক্সড অ্যামাউন্টের আমি কিন্তু আনসার্টেনিটি পাচ্ছি। এবং এই প্যাকেটটা যেহেতু আমি নির্দিষ্ট সংখ্যক প্লেন ওয়েভ থেকে পাচ্ছি, তাই এর মোমেন্টামের আনসার্টেনিটিও একটা আছে এবং সেটা একটা ফিক্সড ভ্যালু। কিন্তু দেখো এই সিচুয়েশানটা দেখো, সো এইখানে কিন্তু পজিশনের আনসার্টেনিটি খুবই কম, কারণ পার্টিকেলটা সবসময় এইটুকু জায়গার মধ্যে থাকছে, সো আনসার্টেনিটি খুবই কম। কিন্তু এই স্পাইকটা পেতে গেলে যেহেতু আমার ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভের সুপার ইম্পোজিশনের প্রয়োজন, সেহেতু এই ক্ষেত্রে আমি যখন মোমেন্টাম মেজার করব তখন আমি ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ আমি পাবো। তার মানে এখানে মোমেন্টামের আনসার্টেনিটি ম্যাক্সিমাম। তুমি দেখো পজিশনের আনসার্টেনিটি এইখানে তোমার মিনিমাম, আর দেখতে পাচ্ছি মোমেন্টামের আনসার্টেনিটি হচ্ছে ম্যাক্সিমাম। এই জায়গাটা এবার ভাবো, এইখানে কিন্তু পজিশনটা ঠিক কোথায় তুমি বলতে পারছো না, কারণ দেখো সব জায়গায় তোমার পিক হাইট সমান, সব জায়গায় পিক হাইট সমান। তার মানে এই ক্ষেত্রে পজিশনের আনসার্টেনিটি তোমার ম্যাক্সিমাম। কিন্তু এটা যেহেতু তোমার প্লেন ওয়েভ, তাই এর একটাই ওয়েভলেন্থ আছে। তার মানে তুমি যতবারই মোমেন্টাম মেজার করো না কেন, ডি ব্রগলি ফর্মুলা অনুযায়ী একটাই ভ্যালু তুমি পাবে। তার মানে এর ক্ষেত্রে মোমেন্টামের আনসার্টেনিটিটা কিন্তু জিরো। তাহলে কি দেখা গেল দেখো, সো এখানে পজিশনের আনসার্টেনিটিটা ম্যাক্সিমাম এবং মোমেন্টামের আনসার্টেনিটিটা হচ্ছে মিনিমাম। এই জায়গাটায় পজিশনের আনসার্টেনিটি মিনিমাম, কিন্তু মোমেন্টামের আনসার্টেনিটিটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এই ক্ষেত্রে পজিশনের আনসার্টেনিটি একটা ফাইনাইট ভ্যালু এবং মোমেন্টামের আনসার্টেনিটিটাও কিন্তু একটা ফাইনাইট ভ্যালু। সেইটাই অ্যাকচুয়ালি একটা
কংক্রিট ফর্মে এরকমই পাওয়া যায়, সেটা হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু ডিটারমিন দ্য এক্স্যাক্ট পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ সাব অ্যাটমিক পার্টিকেল সাইমালটেনিয়াসলি। ঠিক আছে, এবং ম্যাথমেটিক্যালি আমরা এই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা এইরকমভাবে লিখি, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বাই টু। ঠিক আছে, সো যেখানে ডেল এক্সটা হচ্ছে আনসার্টেনটি ইন পজিশান। তুমি আনসার্টেনটি বলতে কি বুঝবে? আনসার্টেনটি বলতে তোমার প্রকৃত ভ্যালু থেকে মেজার ভ্যালুগুলো যতটা ছড়িয়ে আছে সেটাই হচ্ছে আনসার্টেনটি। সো ডেল্টা এক্স মানে তোমার পজিশনের প্রকৃত মান থেকে তোমার মেজার যে ভ্যালুগুলো সেগুলো যতটা ছড়িয়ে আছে সেটাই হচ্ছে তোমার পজিশনের আনসার্টেনটি। একই রকমভাবে ডেল্টা পিটা হচ্ছে মোমেন্টামের আনসার্টেনটি, আর এইচ ক্রসটা হচ্ছে তোমার এইচ বাই টু পি এইচ বাই টু পাই। ঠিক আছে, সো এই যে তুমি ইকুয়েশনটা পেয়েছো ডেল এক্স ডেল পি গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, সো এইটাকে তুমি যদি জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করো তাহলে কি পাচ্ছ, ডেল এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বাই টু ডেল পি। ঠিক আছে, সো এইখানে দেখো তোমার যদি আমি এই যে এটা ডেল্টা পি মোমেন্টামের আনসার্টেনটি, তোমার যদি মোমেন্টামের আনসার্টেনটি কম হয়, মানে তুমি যদি মোমেন্টামটাকে প্রিসাইজলি মেজার করতে পারো, বেশি প্রিসাইজলি মেজার করতে পারো, তাহলে কিন্তু ডেল্টা এক্স, সো ডেল্টা পি কম হওয়া মানে ডেল্টা এক্স বেশি হবে। তার মানে তুমি যদি মোমেন্টামটাকে প্রিসাইজলি মেজার করতে চাও তখন কিন্তু তোমার পজিশনটার আনসার্টেনটি বা পজিশনের মেজারমেন্টের যে প্রিসিশন সেটা কিন্তু অনেক অনেক কম হবে। ঠিক আছে, সো হাইজেনবার্গের এই রিলেশন থেকে আমরা শুধুমাত্র যে মোমেন্টামের আনসার্টেনটিটা কীরকম হবে সেটা বের করতে পারি তা নয়, আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা ভেলোসিটির আনসার্টেনটিটাও বের করতে পারি। তার কারণ আমরা জানি মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, সো ডেল পি ইজ ইকুয়াল টু এম ডেল ভি। তাহলে এইটা যদি তুমি এই রিলেশনে বসাও, এখানে বসানো হয়েছে ডেল এক্স ডেল পি গ্রেটার অর ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, সো এখান থেকে তুমি কী পাবে, ডেল এক্স ডেল ভি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু এম। এই রিলেশন থেকেও কিন্তু তুমি পজিশনের এবং কি বলে ভেলোসিটির আনসার্টেনটি হিসেব করতে পারো। সো এখানে দুটো এক্সাম্পল নেওয়া হয়েছে, যেখানে একটা ক্ষেত্রে আমি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, মানে আমি আগে বলেছি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল মানে তুমি যেটাকে সেন্স করতে পারো, টাচ করতে পারো, দেখতে পারো, সেন্স করতে পারো, যেটাকে সেন্স করা যায় সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। মাইক্রোস্কোপিক পার্টিকেল মানে আমি সেন্স করতে পারি না, দেখতে পাই না, টাচ করতে পারি না, যেমন ধরো ইলেকট্রন। ঠিক আছে, একটা অ্যাটম আমরা কখনোই টাচ করতে পারি না। সো এরা হচ্ছে মাইক্রোস্কোপিক পার্টিকেল এবং তাদের ডাইমেনশনটা হয় ওই এরকম 10⁻⁻10 মিটার এরকম। এবার দেখো যদি ধরো এর একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের আমি ভেলোসিটির আনসার্টেনটি ক্যালকুলেট করি, ধরো পার্টিকেলটার মাস হচ্ছে 2 গ্রাম এবং ওর পজিশনের আনসার্টেনটি যেটা আমরা ধরো হিসেব করেছি সেটা হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তার ভেলোসিটির আনসার্টেনটিটা কত হবে? আমার পজিশনের আনসার্টেনটি যদি 10⁻⁸ সেন্টিমিটার হয় তাহলে ওই পার্টিকেলের ভেলোসিটির আনসার্টেনটি কত হবে না, তুমি যদি এই ফর্মুলা কাজে লাগিয়ে হিসেবপত্র করো তাহলে দেখবে যে ডেল ভি ইজ ইকুয়াল টু 0.2625 ইন্টু 10⁻21 মিটার পার সেকেন্ড। তো দেখো এইখানে নাম্বারটা দেখো, ভেলোসিটির আনসার্টেনটির এই যে নাম্বারটা 10⁻21, তার মানে এটা কিন্তু খুবই খুবই নগণ্য একটা ভ্যালু। তার মানে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা কিন্তু খুব একটা রিলেভেন্ট নয়। কিন্তু তুমি যদি একই ক্যালকুলেশন ইলেকট্রনের ক্ষেত্রে করো, যেখানে আমরা ধরে নিয়েছি যে ওর পজিশনের আনসার্টেনটি ইকুয়াল টু 4 পিএম মানে হচ্ছে পিকোমিটার, 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার, এবং তুমি যদি দেখো তখন ওর ভেলোসিটির আনসার্টেনটিটা কত দেখো 1.45 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড। দুটো কম্পেয়ার করো, ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে আনসার্টেনটিটা হচ্ছে সামথিং ইন্টু 10⁻21 মিটার সেকেন্ড, ইলেকট্রনের ক্ষেত্রে সেটা সামথিং ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে কি এইখানে আনসার্টেনটিটা কিন্তু খুবই নগণ্য, সো এইখানে কিন্তু আনসার্টেনটিটা নগণ্য নয়। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইরেলেভেন্ট হলেও মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে বা মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে যথেষ্ট সিগনিফিক্যান্ট।
সো এইখানে এখানে আসা যাক যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালে কিছু কনসিকুয়েন্স, যেমন তুমি এই আনসার্টেনটি প্রিন্সিপালটা কাজে লাগিয়ে তুমি বলতে পারো যে ইলেকট্রনটাকে আমি কখনোই নিউক্লিয়াসের মধ্যে পাবো না। ঠিক আছে, আমরা আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের তিনটে পরিচিত সাবঅ্যাটমিক পার্টিকেল হচ্ছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। এবং আমরা জানি যে নিউট্রন এবং প্রোটন এরা নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে থাকে। ঠিক আছে, তো তুমি যদি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা কাজে লাগাও, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে ইলেকট্রনটির ওই নিউক্লিয়াসের মধ্যে থাকা সম্ভব নয়। সো কেন সম্ভব নয়? এবারে আমি যদি বলি যে ধরো তুমি প্রথমে ধরে নাও যে ইলেকট্রনটা আমার নিউক্লিয়াসের মধ্যে আছে। ঠিক আছে, যদি ওর নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে ওর পজিশনের আনসার্টেনটি কত হতে পারে? ঠিক আছে, একটা নিউক্লিয়াসের সাইজ কত, ডায়ামিটার কত হয় একটা নিউক্লিয়াসের ডায়ামিটার হয় ওইরকম 10⁻⁻13 মিটার, 10⁻⁻13 মিটার। তার মানে তুমি একটু ভাবো যে ইলেকট্রনটা যদি সব সময় আমার একটা 10⁻³ মিটারের মধ্যে থাকে, ডায়ামিটারের মধ্যে থাকে, তাহলে তার পজিশনের আনসার্টেনটি ম্যাক্সিমাম কত হতে পারে? না, ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে ওই 10⁻⁻13। তাহলে ওই ম্যাক্সিমাম ভ্যালুটা যদি তুমি বসিয়ে এই ফর্মুলাতে বসিয়ে হিসেব করো, তাহলে দেখো ভেলোসিটির আনসার্টেনটিটা কত হচ্ছে না 5.8 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। সো এখানে একটু খেয়াল করে দেখো। সো ডেল্টা এক্সের তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা বসিয়েছো, সেটা কত 10⁻⁻13 মিটার বসিয়েছো। সো তখন ভেলোসিটির আনসার্টেনটি কত না 5.8 ইন্টু 10⁸মিটার/সেকেন্ড। তুমি যদি ডেল্টা এক্স, আমি বলছি যে ম্যাক্সিমাম আনসার্টেনটি হতে পারে 10⁻⁻13। তুমি যদি ডেল্টা এক্সে ভ্যালুটা মানে আনসার্টেনটিটা মনে করো যে 10⁻⁻13-এর থেকে কম, তাহলে এখানে যদি তুমি 10⁻⁻13-এর থেকে কম বসাও, তখন ভেলোসিটির যে আনসার্টেনটিটা পাবে তাহলে সেটা কিন্তু এই 5.8 ইন্টু 10⁻⁸মিটার/সেকেন্ডের থেকেও বেশি। ঠিক আছে, সো এইখানে এই যে রেজাল্টটা তুমি পেয়েছো ডেল ভি ইজ গ্রেটার অর ইকুয়াল টু 5.8 ইন্টু 10⁻⁸মিটার/সেকেন্ড, সো এটা কিন্তু লাইটের ভেলোসিটির থেকেও বেশি। তুমি দেখো একটা ইলেকট্রনের ভেলোসিটির আনসার্টেনটি সেটা কত না 5.8 ইন্টু 10⁻⁸মিটার/সেকেন্ড। তাহলে তার ভেলোসিটিটা কত ছিল? আমার ভেলোসিটিটা কত ছিল যেটা মাপতে গিয়ে আমি আনসার্টেনটি পেলাম 5.8 ইন্টু 10⁻⁸মিটার/সেকেন্ড। আমার ভেলোসিটিটা কত ছিল? তুমি একটা কথা ভাবো যে ধরো তোমাকে যদি আমি একটা জাস্ট লেন্থ মেজার করতে দেই, সে ধরো ওয়ান ফুট একটা তোমাকে আমি অবজেক্ট দিলাম। সো কাছাকাছি 1 ফুট অবজেক্ট দিলাম। সো আমি বললাম যে তুমি ওর লেন্থটা মেজার করো। তো তোমার এরর কত হতে পারে? তোমার এরর কি 1 ফুট হবে না 1 ফুটের 10 ভাগের 1 ভাগ হবে? ভুলটা কত হবে? আনসার্টিনিটিটা কত হবে? সেটা নিশ্চয়ই 1 ফুট হবে না। ঠিক আছে, সেটা 1 ফুটের 1/10 ভাগ হতে পারে। তার মানে আমার রিয়েল ভ্যালুটা যা হয় আনসার্টেনটিটা কিন্তু তার থেকে অনেক কম হয়। আনসার্টেনটির ভ্যালু কিন্তু ওই এক্স্যাক্ট ভ্যালুর থেকে কম হওয়াটা স্বাভাবিক। তার মানে আমার আনসার্টেনটিটা যদি 5.8 ইন্টু 10⁻⁸মিটার/সেকেন্ড হয়, তাহলে আমার প্রকৃত ভেলোসিটিটা কত না সেটা নিশ্চয়ই এই 5.8 ইন্টু 10⁻⁸মিটার/সেকেন্ডের থেকেও বেশি। বেশি মানে দেখো এই ভ্যালুটা কিন্তু লাইটের ভেলোসিটির থেকেও বেশি। 5.8 ইন্টু 10⁸, এটা কিন্তু লাইটের ভেলোসিটির থেকেও বেশি। তার মানে প্রকৃত যে ভেলোসিটিটা পাচ্ছ সেটা লাইটের ভেলোসিটি থেকেও বেশি। কিন্তু এটা আমরা জানি যে এই বিশ্বে লাইটের থেকে বেশি ভেলোসিটিওয়ালা কোনো পার্টিকেল বা কণা থাকতে পারে না। তার মানে কি না আমরা এই যে ধরে নিয়েছিলাম, এই যে হিসেবটা, এই ক্যালকুলেশনটা করার সময় আমি ধরে নিয়েছিলাম যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকবে, সেই ধরে নেওয়াটা কিন্তু আমাদের ঠিক নয়। কারণ যদি ধরে নিই তাহলে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের বেগটা লাইটের বেগের থেকেও বেশি হবে। তার মানে কি না ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে থাকবে। কিন্তু তুমি যদি প্রোটনের ক্ষেত্রে এই হিসেবটা করো, তাহলে সেটা দেখো সেটা কিন্তু লাইটের স্পিডের থেকে বেশি হচ্ছে না। সো 10⁵ মিটার/সেকেন্ড। ঠিক আছে, সো লাইটের ভেলোসিটির থেকে কম হচ্ছে। তার মানে প্রোটনটা কিন্তু তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, সো এইবারে আসছি
যে কেন কোয়ান্টাম মেকানিক্স মানে ওয়েভ মেকানিক্সটা কেন দরকার পড়তে হবে কেন। ধরো তোমাকে আমি এরকম একটা কোশ্চেন করলাম, এ পার্টিকেল ইজ অ্যালাউড টু মুভ উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি 2 মিটার/সেকেন্ড, দেন ফাইন্ড দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট 10 সেকেন্ড। কী করবে? এটা আমাদের একদম ক্লাস 12-এর স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সো আমি এখানে কী ধরেছি না ভি ইজ ইকুয়াল টু 2। সো এখানে আমি বলছি যে 10 সেকেন্ড পরে পার্টিকেলটার পজিশন কত, তার মানে আমি ভিটাকে এরকম লিখতে পারি dx/dt, যেখানে এক্সটা হচ্ছে পজিশন, টিটা হচ্ছে টাইম, সো ইজ ইকুয়াল টু 2, সো dx ইজ ইকুয়াল টু 2 dt। সো এটাকে ইন্টিগ্রেট করলে এরকমই আসে, ঠিক আছে। এবারে প্রশ্ন হচ্ছে যদি তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাও তাহলে কিন্তু তোমাকে এই সির ভ্যালুটা জানতে হবে। সো সির ভ্যালুটা তুমি কী করে পাবে না, সির ভ্যালুটা পেতে গেলে তোমাকে বলতে হবে যে স্যার টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে বস্তুটি কোথায় ছিল, তাহলে সেটাই হবে সি ভ্যালু। কিন্তু হাইজেনবার্গের আনসার্টেনটি বলে যে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে বস্তুটি ঠিক কোন পজিশানে ছিল সেটা আমি প্রিসাইজলি বলতে পারবো না। তার মানে এইখানে এই যে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, এই সির ভ্যালুটা কিন্তু বের করা সম্ভব নয় ফর এ মাইক্রোস্কোপিক পার্টিকেল। তার মানে কি বোঝায় না নিউটন মেকানিক্স ক্যান নট বি অ্যাপ্লাইড টু মাইক্রোস্কোপিক পার্টিকেল। বোঝার চেষ্টা করো যে কেন তুমি নিউটনের মেকানিক্সটা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ যদি আমাকে এই সির ভ্যালুটা বের করতে, নিউটন মেকানিক্স এই যে এখানে দেখো এই ডেরিভেটিভটা কিন্তু সমস্ত নিউটন মেকানিক্সের পার্ট, ঠিক আছে। সো এই যে ইন্টিগ্রেশন তোমাকে আমি বলেছি যে পজিশনটা বের করো 10 সেকেন্ড পরে, ঠিক আছে। তাহলে তোমাকে তো সেই আননোন কনস্ট্যান্টের ভ্যালু জানতে হবে। কি করে জানবে না, তুমি টি ইজিক্যাল টু 0 বসাও, তখন এক্সের ভ্যালু যা হয়। তার মানে 0 সেকেন্ডে পার্টিকেলের পজিশনটা কোথায় ছিল, এক্স সেকেন্ড পার্টিকেলের পজিশন। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল কী বলে না ইউ ক্যান নট ডিটারমাইন দ্য পজিশন অফ এ পার্টিকেল প্রিসাইজলি। যদি প্রিসাইজলি না বের করতে পারো তাহলে এখানে সির ভ্যালুটা বলা সম্ভব নয়। তার মানে আমি কিন্তু ওই যে যদি আমি পার্টিকেলটাকে ইলেকট্রন ধরি তার ডিফারেন্ট টাইমে পজিশনে কোথায় হবে সেই জিনিসটা বলতে পারবো না। মিনস নিউটন মেকানিক্স ক্যান নট বি অ্যাপ্লাইড টু মাইক্রোস্কোপিক পার্টিকেল। সো আজকের এই পর্যন্ত থাক।